দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ না থাকলে সমস্যা আরও বাড়তে পারে মনে করছেন সেনাপ্রধান। জননিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের। পিলখানা হত্যা মামলার আপিল এখনও শুনানির অপেক্ষায়, সঠিক বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনীতির মঞ্চ থেকে নোমানের শেষ বিদায়, তার অবদান জাতি কোনোদিন ভুলবে না, মন্তব্য মির্জা ফখরুলের। ১.৫ যুগ পর চাকরিচ্যুত ৮৫ জন নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর তা না হলে সমস্যা আরও বাড়তে পারে বলে তিনি মনে করেন। মহাখালী রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, এই মুহূর্তে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ৩০,০০০ সেনা সদস্য। তবে এই দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয় বলে উল্লেখ করেন তিনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, সঠিক সময়কে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন, এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবে। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, পিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। এর মধ্যে যারা যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনগণের শঙ্কা দূর করতে পদক্ষেপ নিতে বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা স্থানীয় সরকার নিয়ে রাজনৈতিক নেতাদের আরও মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বান জানান। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাবো এবং স্থানীয় সরকার বিভাগের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাবো, আপনারা আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূরীভূত করতে যথাযথ পদক্ষেপ নেবেন। সেনাবাহিনীর নেতৃত্বে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট। এমন অভিযান সত্ত্বেও সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা বাড়ায়, নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। রাজনৈতিক দলগুলোর নেতারাও বলছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান এবং পেশাদারিত্ব ছাড়া পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেকটা পুলিশ শূন্য ছিল সারা দেশ। রাজধানীসহ সারা দেশের থানাগুলো কার্যকর হতেও লেগেছে অনেকটা সময়। আর এই সময়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে চরম নৈরাজ্য। তবে এরপর পরিস্থিতির উন্নয়নে নিরলস কাজ করে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গেল ৮ ফেব্রুয়ারি শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট। সারা দেশে ধরা পড়ে কয়েক হাজার অভিযুক্ত অপরাধী। নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সবগুলো বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার তৈরি করা হলেও দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না। উল্টো দেশ জুড়ে হঠাৎ করে বেড়েছে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ সব রকমের অপরাধ। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বনশ্রীর মতো এলাকাগুলো সন্ধ্যার পর যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। বিএনপি নেতারাও বলছেন, অতীতের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই খারাপ।
নিরাপত্তার দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। যেগুলো শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে 5 আগস্টের পরে বা আগে ছেড়ে দিয়েছে, তারা জেলের ভিতর থাকতো, সরকার খাওয়াইতো, এখন তাদেরকে বাইরে বের করছে, তারা খাওয়ার জন্যই তো চিন্তাই করবে। বিভিন্ন জায়গায় খবরে এরকম দেখতেছি, এইখানে চিন্তায় ওখানে চিন্তায়, রাত বেরাত চলাফেরা খুবই একটা হয়ে গেছে আর কি। চারপাশে যা শুনি বা বিভিন্ন মাধ্যমে যা আসে, সংবাদপত্রে বা টেলিভিশনে, তাতে তো দেখছি খারাপের দিকেই চলছে এখন। বিগত সময়গুলো দেখছি, এখন যে অবস্থা আছে এই অবস্থা খুব ভালো আছে, ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি, আমরা এভাবে চাই। কেন এমন পরিস্থিতি? এর থেকে উন্নতির উপায়টাই বাকি। আমাদের তো 6 মাসের বেশি হলো, এত সময় ধরে এই পরিস্থিতি কেন, এই ধরনের পরিস্থিতি চলছে, বা কখনো কখনো বলা যেতে পারে খারাপ হচ্ছে, আবার কিছুটা সহনশীল হলেও আবার কিছুদিন পরে সেটি আরও তার অবনতি ঘটছে। এই ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি করছে। জনগণকে সম্পৃক্ত করে, রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। বিশ্লেষকের দাবি, অপেশাদার আচরণের জন্যও বাহিনীগুলোর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর দৈনন্দিন কর্মকাণ্ডকে কঠোর নজরদারির আওতায় আনা উচিত বলেও মনে করছেন এই বিশ্লেষক। রুনবী সরকার, ৭১, ঢাকা। বাংলাদেশের নিরাপত্তার সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই আওয়ামী লীগে যোগসাজশে বিডিআরের ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচারের মাধ্যমে শহীদ পরিবারের দাবি পূরণ করা হবে। সকালে জাতীয় শহীদ সেনা দিবসের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। এর আগে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ কর্মকর্তা সহ ৭৪ জনকে। এই হত্যাযজ্ঞ চলে পরের দিন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ঘটনায় কথিত বিচার শেখ হাসিনার আওয়ামী লীগ আমলে শুরু হলেও কখনোই করা হয়নি সঠিক তদন্ত। পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্ণ হলো আজ। আর এই সময় দেশ থেকে বিতাড়িত স্বৈরাচার হাসিনা আর তার দলের বেশিরভাগ নেতারা। আর দেশ পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে বাণী দেন প্রধান উপদেষ্টা, যেখানে বিচারের আশ্বাসও দেন তিনি। সকালে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা নিবেদন করেন ৩ বাহিনীর প্রধান। দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করায় সন্তুষ্টির কথা জানান শহীদদের স্বজনরা। দাবি জানান ঘটনার কুশলবদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার। এই ১৬ বছর একটা আতঙ্ক ছিল শহীদ পরিবারের জন্য, এখন ওইটা থেকে আমরা মুক্ত পেয়েছি। যদি কিনা তদন্ত কমিশন নাও হয়, তবুও যেন সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে শেখ হাসিনাকে আসলে বিচারের আওতায় আনা যায়। এই হত্যাকাণ্ডে সঠিক বিচার হবে বলে আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের যোগসাজশেই সেদিন ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগসাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে আসেন অন্যান্য রাজনৈতিক সংগঠনও। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। কোনো বিচার আচার ছাড়াই মোটামুটি একটা এই ফর্মুলা চলছে। বিগত সরকার যেটা হ্যাঁ বলেছেন, এখন সেটাকে না বলতে হবে। বিদেশি সরকার যেটাকে না বলেছেন, এখন সেটাকে হ্যাঁ বলতে হবে। এটাতে আমি মনে করি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। এই ঘটনায় বাইরের দেশে যারা জড়িত তাদের চিহ্নিত করার কথা বলেন কেউ কেউ। ২০০৯ সাল থেকে ২৫ সময় বয়ে চলছে সময়ের মতো, আর তার ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। সেদিন ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে শুধু সেনাবাহিনীর মনোবলে ভাঙতে চায়নি, ভেঙে দিতে চেয়েছিল বাংলাদেশের মনোবল। কিন্তু তা হতে দেয়নি তাদের উত্তরসূরিরা। তাদের হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ, যেই স্বপ্নে এই ৫৭ জন কর্মকর্তা সহ ৭৪ জনকে যারা হত্যা করেছিল তাদের বিচার করা হবে, সে আশা করছে পুরো জাতি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ১৬ বছরেও শেষ হয়নি বিডিআর হত্যা মামলার বিচার।
হত্যা মামলার রায় আপিল বিভাগে বিচারাধীন হলেও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি এখনও সাক্ষ্য পর্যায়ে রয়েছে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিচারাধীন এই মামলা এখন নতুন মোড় নিয়েছে। সেই সাথে পিলখানা বিদ্রোহের ঘটনা তদন্তে কাজ করছে স্বাধীন তদন্ত কমিশন। এদিকে এই ঘটনায় শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর দরবার হলে শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ। সশস্ত্র বিডিআর জওয়ানদের দুদিনের বর্বর হামলায় মারা যায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। নারকীয় এই হত্যার ঘটনায় দুটি মামলার বিচার চলমান। হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। আর বিস্ফোরক আইনের মামলা এখনও নিম্ন আদালতে সাক্ষ্য চলছে। মার্চ মাসেও রয়েছে শুনানি। হত্যা মামলার অনেকে খালাস পেলেও বিস্ফোরক আইনের মামলায় আসামিরা মুক্তি পাচ্ছেন না। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটিতে প্রসিকিউশন কোনো সাক্ষী হাজির করে নাই। এটি অনেক বিলম্বে তারা সাক্ষ্য কার্যক্রম হাজির করলেও এই পর্যন্ত মাত্র 285 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে সামনে এসেছে সেনা হত্যার বিচার প্রসঙ্গটি। প্রশ্ন উঠেছে বিচারের নিরপেক্ষতা নিয়েও। এই ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা সেটা খতিয়ে দেখছে স্বাধীন তদন্ত কমিশন। এমন পরিস্থিতিতে তদন্ত রিপোর্ট প্রকাশের আগে বিচার শেষ করার পক্ষে নন অনেক আইনজীবী। যেহেতু একটা দেশের প্রচলিত আইন মোতাবেক একটি রায় হয়ে গেছে এবং হাইকোর্ট পর্যন্ত মামলাটি নিষ্পত্তি হয়েছে, মামলাটি এখন সুপ্রিম কোর্টে আপিল বিভাগে পেন্ডিং। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে তারা যে কমিশন গঠন করা হয়েছে, কমিশনের ফাইন্ডিং এবং পর্যবেক্ষণের উপর পরবর্তী কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন। স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত কার্য চলছে। তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই সমস্ত বিচার কার্যের বন্ধ না রাখলে একদিকে বিচার চলছে, একদিকে তদন্ত হচ্ছে, তাতে করে হবে কি যে একটা সাংঘর্ষিক অবস্থা হয়ে যেতে পারে। এদিকে 25 ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে তদন্ত কমিশনকে দ্রুত প্রতিবেদন দেওয়ার তাগিদ দিচ্ছেন আইনজীবীরা। টাইম ফ্রেম দেওয়া হয়েছে, সেই টাইম ফ্রেমের মধ্যে তারা একটা সুষ্ঠু রিপোর্ট দিবে বলে আমরা, যেটা জাতির জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে তার সরকারের মন্ত্রী এমপি সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান শুধু নেতা নয়, তিনি ছিলেন জাতীয় নেতা। রাজনীতিতে তার অবদান জাতি কোনোদিন ভুলবে না। বিএনপির এই নেতার বাসায় এসে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের মানুষের কাছে তিনি ছিলেন জনপ্রিয়। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ নিয়ে আসা হয় ধানমন্ডির বাসায়। সেখানে আসেন বিএনপির নেতাকর্মীরা। একই সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আব্দুল্লাহ আল নোমান একজন রূপদ রাজনীতিবিদ। এদিকে দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনে তার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পরে বাদ আসর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত হবে আরও একটি জানাজা। চট্টগ্রাম 9 আসন থেকে 3 বারের সংসদ সদস্য ছিলেন তিনি। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2 খালেদা জিয়ার মন্ত্রিসভায় মৎস্য এবং খাদ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদ। রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল, সেটা হচ্ছে কর্মী বৎসল যে রাজনীতিবিদ। তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। চট্টগ্রামে উত্তর জেলা বিএনপির সমাবেশে মঙ্গলবার প্রধান বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের, কিন্তু কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান এই রাজনীতিক।
এতে পুরো জেলায় নেমে এসেছে শোকের ছায়া। সকলেই অপেক্ষায় করছেন প্রিয় নেতাকে শেষ বিদায়ের জন্য। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কথা ছিল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে যোগ দিবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। লোকারণ্যে ভরা থাকবে দলীয় কার্যালয়ের মাঠ, সেখানেই এখন ঝুলছে কালো পতাকা। নেতা কর্মীরা জানান, চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম আব্দুল্লাহ আল নোমান। তাকে ছাড়া দলের রাজনৈতিক কর্মসূচি একসময় কল্পনাই করতে পারতেন না নেতাকর্মীরা। নোমান ভাই এমন একজন মানুষ, কোনোদিন মেজাজ দেখিনি, কর্মীদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে দেখিনি। আমার রাজনৈতিক জীবন অনেক কিছু ওনার থেকে শিখছি, ওনাকে বলার মতো আমাদের আসলে এটা আমি ভাষা হারিয়ে ফেলছি। গণমানুষের নেতা আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পান। এরপর 2001 সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের সকল নেতাদের নেতা জনাব আব্দুল্লাহ আল নোমান, উনাকেই চট্টগ্রামবাসী কখনোই ভুলার মতো নয়। সিনিয়র সাংবাদিকরা বলছেন, ছাত্র জীবন শেষে মাওলানা ভাসানীর হাত ধরে নোমান শ্রমিক রাজনীতিতে প্রবেশ করেন। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যুক্ত হন ন্যাপের রাজনীতিতে। পরবর্তী সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে 1981 সালে বিএনপিতে যোগ দেন। এরপর থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ পথ চলায় তার মতো একজন অমায়িক ব্যক্তিত্ব, অমায়িক রাজনীতিবিদ, যিনি চট্টগ্রামের জননন্দিত একজন নেতা, যিনি মূল্যায়িত। আমি এই বয়সে এখন বলতে বাধ্য হচ্ছি, যিনি মূল্যায়িত নেই শেষ বয়সে এসে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও জানান, তার রাজনৈতিক গুরু ছিলেন আব্দুল্লাহ আল নোমান। বাংলাদেশ একজন প্রকৃত পার্লামেন্টারিয়ান, একজন প্রকৃত রাজনীতিবিদ, একজন সমাজবিদ এবং একজন দেশপ্রেমিক একজন মানুষকে হারালো। আব্দুল্লাহ আল নোমানের বয়স হয়েছিল 82 বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। আব্দুল্লাহ আল মামুন, 71। দর্শক, এইমাত্র আমরা জানতে পেরেছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। গেল 8 আগস্ট থেকে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নাহিদ। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনা পতন আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। নাহিদের জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে স্নাতক পাশ করেন। বর্তমানে একই বিভাগে তিনি মাস্টার্সের শিক্ষার্থী। রাজনীতি সচেতন নাহিদ এর আগে কোনো দলে যোগ দেননি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও ছিলেন তিনি, তবে নেতৃত্বে ছিলেন না। আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ আন্দোলন গড়ে তোলেন। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় তাকে। 2019 সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন নাহিদ ইসলাম। সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করলেও জয়ী হতে পারেননি। এরপর মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন তিনি। 2023 সালের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে। এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা পতন আন্দোলনে নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সংগঠনের সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। জেল জুলুম, গুম, এমনকি প্রাণভয় ত্যাগ করে রাজপথে ছিলেন তিনি। পড়ে যান সরকার ও গোয়েন্দা সংস্থার রোষানলে। আন্দোলন যখন তুঙ্গে, অন্য সমন্বয়কদের সাথে তাকেও তুলে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। সে সময় নিরাপত্তা সংস্থা নাহিদকে ব্যাপক মারধর করে।
ডিবি কার্যালয়ে বন্দী থাকা অবস্থায় নাহিদরা সরকারের ফরমায়েশি সংবাদ সম্মেলন করতে বাধ্য হন, কিন্তু দেশবাসীকে নানা ইশারায় তারা বোঝান এটা পাতানো সংবাদ সম্মেলন, চলতে থাকে পতন আন্দোলন। ডিবি অফিসের সামনে তার শিক্ষক, সহপাঠী, স্বজনরা সন্ধান চাইতে যান। এরই এক ফাঁকে উচ্চ আদালতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টের নির্দেশে আন্দোলনকারীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় নাহিদ ইসলামকেও। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর অন্য সমন্বয়কদের সঙ্গে নাহিদও তখন দেশনায়ক। ডক্টর ইউনূস যখন দেশে আসেন তখন নাহিদ সহ সমন্বয়কদের দেখা মেলে বিমানবন্দরে। তারপরে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসেন শপথ গ্রহণের মাধ্যমে। দায়িত্ব পালন করেন তথ্য, সম্প্রচার ও আইসিটি মন্ত্রণালয়ের। এবার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের যে রাজনৈতিক দল যাত্রা শুরু করছে তার আহ্বায়কের দায়িত্ব নেবেন তিনি। ক্ষমতার মসনদ ছেড়ে সোজা জনতার কাতারে এসে রাজনীতির চ্যালেঞ্জ গ্রহণ করলেন নাহিদ ইসলাম। রাজনৈতিক সংগঠন পরিচালনার কঠিন কাজ সামলাতে পারবেন কি? সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই গঠন হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। সময়ই বলে দেবে নাহিদের বিরচিত অতীত কিভাবে দলে ও রাষ্ট্রে প্রভাব ফেলে। নুনবী সরকার, ৭১, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান নেই। এ বিষয়ে আমাদের সাথে জানাতে বিস্তারিত যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনে এই নেতার জানাজা হবার কথা রয়েছে। কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে একটু জানাবেন এবং দাফন কখন হতে পারে, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। আজ চট্টগ্রাম আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের নাসিরন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়, যেখানে আজ আব্দুল্লাহ আল নোমান সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক যে উনি আজ আমাদের মাঝে নেই। উনি আজ সকালে ইন্তেকাল করেছেন। কিন্তু এই সমাবেশের পরিবর্তে চট্টগ্রামে এই যে জায়গায় আপনি দেখছেন চট্টগ্রামের এই সমাবেশের পরে দলীয় নেতাকর্মীরা আপনি ভিড় করেছে তার শোক জানাতে। শোকাহত নেতাকর্মীরা এখন বিএনপির দলীয় কার্যালয়ে আছেন। তারা নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসছেন। যদিও ওনার মরদেহ এখনো চট্টগ্রামে আছে, পৌঁছেন নাই। আপনি জানেন সংসদ ভবন ওনার 2:30টায় জানাজা হতে অনুষ্ঠিত হচ্ছে। এখানে সন্ধ্যা রাতে হয়তো আব্দুল্লাহ আল নোমানের লাশ চট্টগ্রামে পৌঁছলে এখানে বাকি আনুষ্ঠানিকতা শুরু হবে। এখনো আমরা পরিবার থেকে, আমার দলীয় থেকে কোনো কর্মসূচি এখনো আমরা পাইনি যে কখন তার জানাজা হবে চট্টগ্রামে এবং দাফন হবে। তবে দলীয় নেতাকর্মীরা এখন যে প্রিয় নেতার প্রতি শোক জানাতে দলীয় কার্যালয়ে এসে পৌঁছছেন। তারা সকাল থেকে এখানে ভিড় করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য ব্যানার পেস্ট হয়ে গেছে যে দলীয় কার্যালয়। আব্দুল্লাহ নোমানের প্রতি গভীর শোক জ্ঞাপন করে। আব্দুল্লাহ রাজনৈতিক পরিবারের সন্তান আব্দুল্লাহ নোমান বর্ষিয়ার নেতা, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন এবং আব্দুল্লাহ নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 91 সালে নির্বাচনে বিজয় হবার পর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালে চট্টগ্রামের নির্বাচনে বিজয় হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। 60-এর দশকে শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রথম আন্দোলন করতে গিয়ে নোমান ছাত্র আন্দোলন ইউনিয়নে যোগ দেন। মেননপত্রী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সংস্থার দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবনে শেষে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির হাত ধরে শ্রমিক আন্দোলন রাজনীতিতে যোগ দেন এবং পূর্ব বাংলার শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। বাসানিপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। জি, সাইফুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে আজ নারায়ণগঞ্জ, গাজীপুর, নীলফামারী সহ 9 জেলায় সমাবেশ করছে বিএনপি। এদিকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম উত্তরের সমাবেশ স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের। নীলফামারীর শহীদ মিনার মাঠের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নেতারা বলেছেন, স্বৈরাচারে শেখ হাসিনার পতনে 17 বছর লাগাতার আন্দোলন করেছে বিএনপি। তারই ফলশ্রুতিতে আগস্টে সারা দেশের মানুষের ক্ষোভের পরিণতিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। সরকারের পতন হয়েছে।
অবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। এদিকে দুপুরে নারায়ণগঞ্জের মেট্রো হল মোড়ের সমাবেশে যোগ দিবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর গাজীপুরের সমাবেশে যোগ দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বাগেরহাটে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এছাড়া সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি এবং চাঁপাইনবাবগঞ্জেও আজ সমাবেশ হবার কথা রয়েছে। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এই বিষয়ে জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, আমরা জেনেছি যে আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম এরই মধ্যে পদত্যাগ করেছেন এবং এর আগেই যেমনটি জানানো হয়েছিল নতুন একটা দল গঠিত হচ্ছে এবং আহ্বায়ক হিসেবে সেই দলের প্রধান হচ্ছেন তিনি, দায়িত্ব নেবেন তিনি। আর কি তথ্য রয়েছে এই বিষয়ে বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু সচিবালয়ে আসার পরে খবর নিয়েছি যে তিনি আজ সচিবালয়ে এসেছিলেন, নিজ দফতরে তিনি কাজও করেছেন এবং 2টো থেকে যেহেতু উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার কথা যমুনাতে এবং তিনি সেখানে চলে গেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের মতো এবং ওই অর্থে যদি আরো স্পষ্ট করি তাহলে উপদেষ্টা পরিষদ থেকে দায়িত্ব নেওয়ার শেষ দিন ছিল আজ। তিনি এখানে এসে দায়িত্ব সম্পন্ন করে পরবর্তীতে উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল যমুনাতে সেখানে গিয়ে তিনি পদত্যাগপত্র দিয়েছেন এমন বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এটা মোটামুটি চূড়ান্ত। তবে এই অর্থে বলতে পারি যে তিনি এ মাসের 15 তারিখেই কিন্তু একাত্তর টেলিভিশনকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে দল গোছানোর কথা তিনি বলেছিলেন। তিনি কোন পদে যাচ্ছেন সেটি বলেননি, তবে তিনি বলেছিলেন যে ক্যাবিনেট থেকে তিনি বেরিয়ে গিয়েই আসলে দলে যুক্ত হবেন। দলে কোন পদে যাবেন, নাম কি হবে সে বিষয়টি জানাননি তখন। সেই অর্থে বিষয়টা একরকম চূড়ান্তই ছিল যে তিনি হয়তো ফেব্রুয়ারিতে ছেড়ে দিবেন। সেই দিনটি আসলে আজ এবং আর কয়েকদিন গেলে আসলে 7 মাস পূর্ণ হতো এই ক্যাবিনেটে তার দায়িত্ব পালনের। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, যদিও এটি চূড়ান্ত নয়, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে স্পষ্ট করে বলা যাবে না। তিনি পদত্যাগ করার পরে এখানে হয়তো উপদেষ্টা পরিষদের যারা আরো যে 22 জন সদস্য রয়েছেন তাদের মধ্য থেকে কেউ হয়তো এই 2 মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তথ্য এবং আইসিটি যেহেতু 2 মন্ত্রণালয় তার দায়িত্বে ছিল, এই 2 মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন হয়তো, আমরা এমনটাই জানতে পেরেছি। আপনাকে একটু জানাতে চাই যে গেল 8 অগস্ট প্রথম দফায় ক্যাবিনেট গঠন হয় অন্তর্বর্তী সরকারের, তখনই তিনি আসলে যুক্ত হয়েছিলেন। এরপরে আরো 2-1 বার ক্যাবিনেটের কলেবর বেড়েছে, কিন্তু তথ্য উপদেষ্টা এবং আইসিটি উপদেষ্টা হিসেবে কিন্তু নাহিদ ইসলামই দায়িত্ব পালন করেছিলেন। তো আমরা আসলে রয়েছি এখানে, যদি ক্যাবিনেট থেকে জানানো হয় যে এই 2 মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, নতুন করে যুক্ত হচ্ছে কিনা নাম, বা যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ আসবেন কিনা, আমরা সেই জিনিসটি জানবো এবং জানানোর চেষ্টা করব। জি শারমিনীর অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের আমরা পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানাবো। দর্শক, তথ্য সম্প্রচার আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম এরই মধ্যে পদত্যাগ করেছে, আপনারা জানেন। সে বিষয়ে বিস্তারিত আমাদের জানাচ্ছিলেন সহকর্মী শারমিন নীরা। 71-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, ধর্ষণ এবং নির্যাতন সহ বিভিন্ন অপরাধের 6টি অভিযোগ আনা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন 71-এ সরাসরি কোনো অপরাধে তিনি জড়িত ছিলেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও এখানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। বিচারের সময় সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধিও মানা হয়নি। আসামি পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় এই ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক আইন মেনে কার্যবিধি পরিচালনা দরকার ছিল। এর প্রেক্ষিতে আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করে আপিল বিভাগ। শুনানিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন। তিনি ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। নারায়ণগঞ্জে 3 মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকাল 11টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের রিমান্ড মঞ্জুর করেন। সকালে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এবং সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা 3টি হত্যা এবং বিস্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করা হয়। পরে তাকে 4 দিন করে
3 মামলায় 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। কোর্ট পুলিশ পরিদর্শক জানিয়েছেন 3 মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত প্রত্যেক মামলায় 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 11 তত্ত্বাবধায়ক সরকারের সময়ের চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইনজীবীরা। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে এই রায় ঘোষণা করা হয়। চাকরিতে বহাল করে তাদের সব সুযোগ সুবিধা দিতে বলা হয়েছে। এছাড়া 85 কর্মকর্তার মধ্যে মারা যাওয়া 3 কর্মকর্তার পরিবারকে আইন অনুযায়ী সব সুবিধা দিতে বলেছেন আপিল বিভাগ। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর মধ্যে 85 জনকে চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 23 মার্চ তা খারিজ করে রায় দেয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। পরে তারা আপিল করলে 2010 সালের 12 এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে 85 কর্মকর্তার চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে রায়ের কার্যকারিতা স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। সরকার পক্ষের করা আপিল মঞ্জুর করে 2022 সালের 1 সেপ্টেম্বর 85 জনের চাকরি পুনর্বহালের রায় বাতিল করা হয়। 2023 সালে পৃথক 5টি আবেদনে আপিল বিভাগে রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন চাকরিচ্যুত ব্যক্তিরা। আজ এই রিভিউ শুনানির রায় দেয়া হলো। দর্শক, এরই মধ্যে আপনারা জেনেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এ বিষয়ে জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদ আনিস সরাসরি যুক্ত হচ্ছেন। রাশেদ, এরই মধ্যে আমরা সবাই জানি নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, নতুন দলের দায়িত্ব নেবেন তিনি। সেই কারণেই একটা কথা আগেই ছিল যে তিনি পদত্যাগ করবেন এবং আজকেই সেদিন। আপনার কাছে একটু জানতে চাই, এই পদে কেউ যোগ দিবেন, কারোর নাম জানা গেছে কিনা, বা উপদেষ্টা পরিষদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, বিস্তারিত একটু বলবেন। কিন্তু এখন আছি হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে যমুনায় অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু এইখানে একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে কিন্তু আসলে একটি জরুরি বৈঠক চলমান রয়েছে। সেই জরুরি বৈঠক শেষ হবার পরই কিন্তু এখানে আমরা ধারণা করছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নাহিদ ইসলাম আসবেন এবং নাহিদ ইসলাম আসার পর তিনি কিন্তু তার যে পদত্যাগ যে তিনি করেছেন সেটি আসলে সাংবাদিকদেরকে জানাবেন। সবাই আসলে অপেক্ষা করছে। আপনি প্রশ্ন করছিলেন যে নাহিদ ইসলামের উপদেষ্টা নাহিদ ইসলামের স্থলাভিষিক্ত কে হবেন তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। আমরা আসলে এটি এখনই নিশ্চিত করে জানাতে পারবো না, তবে আমরা যতটুকু শুনছি যে উপদেষ্টা মাহফুজ আলম হয়তো বা তার দায়িত্ব নেবেন, কিন্তু সেটি আমরা আসলে আরো কিছুক্ষণ পর যখন আসলে তিনি এখানে এসে ব্রিফিং করবেন এরপর কিন্তু আসলে আমরা জানাতে পারবো। মূলত আসলে আমরা খবরটি আসলে জেনেছি দুপুর 2টার দিকে আসলে জানা গেছে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এবং ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যদি বলা হয়, তাকে যেই কেন্দ্রীয় সমন্বয়করা ছিলেন তাদের মাঝে আসলে নাহিদ ইসলাম ছিলেন এবং সেই সময় কিন্তু আসলে দুইবার তাকে আসলে আটকও করা হয়। মূলত বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে নাহিদ ইসলাম যে পদত্যাগ করবেন সেটি নিয়ে কিন্তু উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন সেটি নিয়ে কিন্তু আসলে গুঞ্জন চলছিল এবং নতুন একটি রাজনৈতিক দলের সাথে তিনি যুক্ত হবেন, যে রাজনৈতিক দলটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয় হবে। এবং আমরা এও জানি যে 28 তারিখ আসলে সেই নতুন যে রাজনৈতিক দল সেটি কিন্তু আত্মপ্রকাশ ঘটবে। এখন যদি চিত্রটি আপনাকে বলি তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষারত আছেন এবং আমরা কিন্তু দেখছি যে একটির পর একটি পতাকাবাহী গাড়ি ভেতরে ঢুকছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি নুসরাত, যে ভেতরে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটি মিটিং হচ্ছে এবং যে কারণে আসলে জানা গিয়েছিল যে 2:30 থেকে সংবাদ সম্মেলন শুরু হবে, তা কিছুটা আসলে বিলম্ব হচ্ছে বলা যায়। এবং
অল্প কিছুক্ষণের মাঝে ধারণা করা যাচ্ছে 3টার মাঝেই হয়তোবা নাহিদ ইসলাম যে পদত্যাগ করেছেন এবং তার সুস্পষ্ট ব্যাখ্যা তিনি কিন্তু আসলে দিবেন। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে তিনি কিন্তু দেশকে, তার কথাই কিন্তু দেশ পুরোপুরিভাবে এক হয়ে গেছিল। শহীদ মিনার প্রাঙ্গণে যখন হচ্ছে 3 আগস্ট তিনি কিন্তু আসলে এক দফা দাবি পেশ করেন এবং তার মধ্য দিয়ে কিন্তু স্বৈরাচার সরকারের কিন্তু পতন হয়। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে নিশ্চয়ই বিস্তারিত আমরা আপনার কাছ থেকে জেনে নিব। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হয়েছিলেন। আপনারা এরই মধ্যে জানেন তথ্য সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। এ বিষয়ে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছিলেন। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই মুহূর্তে কথা বলছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জাতীয় নিরাপত্তা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে আজকে আমরা 3টা কোশ্চেন নিব। একটা আমার পরে যে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে, উপদেষ্টা পরিষদই ঠিক করবে। আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন, বাট এখনও আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখন সরকারের থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। হ্যাঁ, নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার পদত্যাগ করছি। লাস্ট কোশ্চেন আরেকটা তাজওয়ার, এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। নারীদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব। নারী কেউ আপনি সাজেদা জি
হ্যাঁ, আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই। আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সবসময়, এবং এখানে সীমাবদ্ধতা ছিল, আমলাতান্ত্রিক জটিলতা ছিল। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি, এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে, এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের, জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা, বিচারের বিষয়টা, সেই বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি। আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে 2 সপ্তাহের মতো ছিলাম। 2 সপ্তাহের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা 18 সালের ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা, এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি। এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে, এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তিনি পদত্যাগ করেছেন, সেই বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন ৭১।